আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর পরিণীতি বিষয় নিয়ে। আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে যে পরিণীতির যে তোমাদের সাবজেক্টের উপরে এখানে জানো তোমরা অনেক অনেক প্রতিটা লাইনে লাইনে এমসিকিউ, তো এতগুলো এমসিকিউ তো পরে পরীক্ষা দিতে যাওয়া পসিবল না, তাই না? তো কিছু কিছু এমসিকিউ যেগুলো আছে তোমাদের বারবার পরীক্ষাতে আসে, বারবার বিভিন্ন এমনকি চাকরি পরীক্ষাতেও আসে যে সকল এমসিকিউগুলো, সেই সকল এমসিকিউগুলো নিয়ে আমরা মূলত আমাদের এই সাজেশনটা তৈরি করেছি। তো দেখো, প্রথমত টাইপ 1 পরিণীতির প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমার টাইপ 1 হচ্ছে পরিণীতি ও নাগরিকতা। পরিণীতি ও নাগরিকতার মোট প্রশ্ন আছে হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ রাখছি হচ্ছে 1 থেকে 15টা, অর্থাৎ 1 থেকে 15টার মধ্যে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রতি বছর আসে এবং আসার মতো যেগুলো, সেগুলো নিয়েই আমরা হচ্ছে এই টাইপ 1টা রেডি করছি। তো দেখো 1 নম্বরটা কি? 1 নম্বরটা হচ্ছে, দেখো 1 নম্বর হচ্ছে 3 স্টার, গত বছরে আসছিল কুমিল্লা বোর্ডে 25-এ আসছিল। দেখো এটা হচ্ছে মোস্ট একটি ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো বলছে পরিণীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কেন বলছে যে পরিণীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কারণ নাগরিকের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে, এই জন্য কি বলা হচ্ছে পরিণীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হচ্ছে। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? আমাদের আনসারটা হচ্ছে খ নম্বর। ঠিক আছে, আমাদের আনসারটা কি? আমাদের আনসার হচ্ছে খ নম্বর। তাহলে আমাদের আনসার হচ্ছে খ নম্বর। ভালো করে এটা দেখো, বলছে যে পরিণীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? আমরা জানি যে পরিণীতি হচ্ছে নাগরিকতার সকল বিষয় নিয়ে আলোচনা করে, এই জন্য পরিণীতিকে নাগরিকতা সম্পর্কেও বিজ্ঞান বলা হয়। এরপর হচ্ছে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে 3 স্টার, তার মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা 2বার আসছে, দেখো এটা বরিশাল বোর্ডে 25-এ আসছে এবং বোর্ডে আসছে 20 সালে। এরপরে দেখো পরিণীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? পরিণীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? পরিণীতিকে হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। কোশ্চিন কিন্তু একই, বাট দেখো একটু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চিন কিন্তু একই, বাট একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা প্রথমটা কি পড়লাম? প্রথমটা পড়লাম হচ্ছে পরিণীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? কারণ নাগরিকের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে, এই জন্য। দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা বলছে পরিণীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। দেখো পরিণীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয়। একটা আসছে হচ্ছে 25-এ, এটা আবার বরিশাল বোর্ডে 25-এ আসছে এবং 20 সালেও আসছে। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে, এটাও 3 স্টার। পরিণীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পরিণীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পরিণীতি শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। কোন ভাষা থেকে আসছে? পরিণীতি ভাষাটি এসেছে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে সিভিক্স কোন ভাষার শব্দ থেকে এসেছে? সিভিক্স কোন ভাষার শব্দ থেকে এসেছে? এই একই বিষয়, সেই ল্যাটিন ভাষা থেকে। এটা হচ্ছে 2 স্টার। এটা দেখো ঢাকা বোর্ডে আসছিল 21 সালে। তাহলে কি পরিণীতিকে সিভিক্স কোন ভাষার শব্দ থেকে এসেছে? সিভিক্স এসেছে হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ থেকে। ওকে, এরপরে দেখো 5 নম্বরটা। 5 নম্বর হচ্ছে পরিণীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে সিভিস ও সিভিটাস থেকে। সিভিস ও সিভিটাস থেকে। দেখো সিভিস মানে কি জানো? সিভিস মানে হচ্ছে নাগরিক, আর সিভিটাস হচ্ছে নগর রাষ্ট্র। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি? সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ওকে, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে বলছে পরিণীতি ইংরেজি শব্দ সিভিক্স এসেছে কি? সিভিস ও সিভিটাস থেকে। সিভিস শব্দের হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ওকে, এরপরে দেখো 6 নম্বরটা হচ্ছে সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। সিভিস শব্দের অর্থ হচ্ছে কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। ঠিক আছে, আমি একটু আগেই বললাম। দেখো সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, এই যে। আর সিভিটাস শব্দের অর্থ কি? এই যে এখানে আগেই বলে দিছিলাম, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এই যে দেখো সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক আছে, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এরপরে দেখো
এটা হচ্ছে দেখো, ওরে আল্লাহ, এটা কত বড় ইম্পর্টেন্ট দেখো, এই দুইটাই কত ইম্পর্টেন্ট। ইভেন এবার যেহেতু গত বছর এটা কোনো বোর্ডে আসে নাই, তার মানে ধরে নাও এটা তোমাদের শিওর এসে যাবে, ঠিক আছে। এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন। এটা কি হাই ভোল্টেজ কোশ্চেন? মানে কোশ্চেন কিভাবে আসে জানো? প্রথমত কোশ্চেন আসে হচ্ছে যদি প্রথমবার একটা বোর্ডে আসে, দ্বিতীয়বার অনেকটা প্রবাবলি কমে যায় অন্যান্য বোর্ডে আসার। কিন্তু দেখো এই কোশ্চেনটা গতবার যেহেতু আসে নাই, তার মানে ধরে নাও 100% এটা তোমাদের কমন থাকবেই। আমি বলে দিলাম মাস্ট বি এটাও কমন থাকবে, এটাও কমন থাকবে, কারণ এটাও আসে নাই। দেখো এটাও 2-3 বছর দেয়নি, তার মানে এই দুইটা হাই ভোল্টেজ এই টাইপের, ঠিক আছে। এই দুইটা হচ্ছে হাই ভোল্টেজ, ওকে। এরপরে হচ্ছে 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা বলতেছে হচ্ছে নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল কোথায়? নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল আমরা জানি প্রাচীন গ্রিসের এথেন্সে। নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল হচ্ছে প্রাচীন গ্রিসের এথেন্সে, তার মানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে হচ্ছে গ্রিসে। আমরা জানি সর্বপ্রথম মানুষের বসবাস শুরু হয়েছিল কোথায়? প্রাচীন গ্রিস। গ্রিস দেশের একটা শহর আছে, সেই শহরের নাম হচ্ছে প্রাচীন গ্রিস এথেন্সের একটা শহর আছে, সেই শহরটাতে সর্বপ্রথম মানুষ বসবাস করছে। বাট এখানে তো এথেন্স নাই, যেহেতু গ্রিস আছে, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে হচ্ছে গ্রিসে, ওকে। এরপরে দেখো 9 নম্বরটা হচ্ছে, এটা সিলেট বোর্ডে আসছিল গতবার। 9 নম্বরটা দেখো। 9 নম্বরটা হচ্ছে প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল? সেম কোশ্চেন, গ্রিসে। এটা হচ্ছে মূলত কোশ্চেনটা হবে তোমাদের বইয়ে, দেখবা বইয়ে ফুল দেওয়া আছে যে মানুষ সর্বপ্রথম পৃথিবীতে বসবাস শুরু করেছিল হচ্ছে প্রাচীন গ্রিসের এথেন্সে। যেহেতু এখানে গ্রিসের এথেন্স দেওয়া নাই, শুধু গ্রিস দেওয়া আছে, তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে গ্রিস। যখন আমরা দেখব প্রাচীন গ্রিসের এথেন্সে যদি এথেন্স থাকে, তাহলেও কি সেটা এথেন্সই হয়ে যাবে, ওকে, ক্লিয়ার। এরপরে দেখো পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? এটা হচ্ছে E.M. হোয়াইট। 3 নম্বর, এটা বলেছে হচ্ছে E.M. হোয়াইট। E.M. হোয়াইট কি বলেছে? E.M. হোয়াইট বলেছে হচ্ছে জ্ঞানের মূল্যবান শাখা। কারণ পৌরনীতি এমন একটা সাবজেক্ট, এমন একটি বিষয়, এই বিষয় যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে তার রাষ্ট্র এবং পৌরনীতি বিষয়ে যত ভুল ধারণা আছে সেটা সে আয়ত্ত করে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবে। এই জন্য বলছে যে জ্ঞানের মূল্যবান শাখা বলেছে হচ্ছে E.M. হোয়াইট। এরপরে আমরা দেখি হচ্ছে 11 নম্বরটা। 11 নম্বরটা হচ্ছে দেখো, 11 নম্বরটা হচ্ছে বলছে যে বিষয়বস্তুর আলোকে দৃষ্টিতে, বলছে বিষয়বস্তুর আলোকে বা দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? 2টি অর্থে। বিষয়বস্তুর আলোকে বা দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? 2টি অর্থে আলোচনা করা যায়, এটা তোমরা সবাই জানো, এটার ব্যাখ্যা দেওয়া লাগবে না। এরপর দেখো সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু কোনটি? সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু হচ্ছে অধিকার ও কর্তব্য। অধিকার ও কর্তব্য। আমরা জানি পৌরনীতি কোনো সংকীর্ণ বিষয় নয়। পৌরনীতি হচ্ছে একটি বিস্তারিত মানসিক জ্ঞান, যেটা অধ্যয়নের ফলে মানুষের রাষ্ট্রের প্রতি জ্ঞান বাড়ে। বাট আমাদের এখানে বলতে সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু কোনটি? সংকীর্ণ অর্থে যেহেতু বলতেছে, তাহলে অধিকার ও কর্তব্য রাইট অ্যান্সার, ওকে। এরপরে দেখো 13 নম্বরটা হচ্ছে একটু ডিস্টার্ব দিতেছে। 13 নম্বর বলছে পৌরনীতি যে বিষয় নিয়ে আলোচনা করে তা হলো নাগরিকের আচরণ। হ্যাঁ, এটা নিয়ে করে। দেশের অর্থব্যবস্থা, না এটা নিয়ে করে না। তাহলে কি করে? 1 নম্বরটা করে আর নাগরিকের কার্যাবলী করে। আমরা জানি দেশের অর্থব্যবস্থা নিয়ে কখনোই পৌরনীতি আলোচনা করে না। দেশের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করে কি বলতো? দেশের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তাইলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে হচ্ছে 1 ও 3। 1 ও 3, তাহলে 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 আছে হচ্ছে খ নম্বরে। তাহলে আমাদের 13 নম্বর রাইট আনসার হচ্ছে 1 ও 3, অর্থাৎ পৌরনীতি যে বিষয় নিয়ে আলোচনা করে তা হলো নাগরিকের আচরণ এবং নাগরিকের কার্যাবলী, ওকে। এরপরে 14 নম্বরটা দেখি। 14 নম্বরটা বলতেছে যে পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকের যেসব বিষয় সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে মানে ভালো করে বুঝো, পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকের যেসব বিষয় সম্পর্কে জানা যায় তা হলো নাগরিকের কার্যাবলী, আচার আচরণ, চাওয়া পাওয়া। নাগরিকের কার্যাবলী, আচার আচরণ এবং চাওয়া পাওয়া। হ্যাঁ, এটা রাইট আনসার হবে 1 ও 2, ঠিক আছে। এটা রাইট আনসার হবে 1 ও 2। পৌরনীতি পাঠের মাধ্যমে আমরা জানি নাগরিকের কার্যাবলী, অর্থাৎ নাগরিকরা কিভাবে কার্যাবলী সম্পাদন করতে পারে এটা, এবং নাগরিকের আচার আচরণ সম্পর্কে, চাওয়া পাওয়া সম্পর্কেও জানা যায়, বাট এটা
এক্স্যাক্টলি হবে না, 1 ও 2 আনসার হবে। ওকে, এরপরে দেখো 15 নম্বরটা বলছে যে প্রাচীন গ্রিসে নাগরিক বলতে বোঝায়, প্রাচীন গ্রিসে নাগরিক বলতে কি বোঝায়? যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে। হ্যাঁ, এটা অবশ্যই, যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে এদেরকে প্রাচীন গ্রিসে নাগরিক বলা হতো। এবং হচ্ছে পুরুষ শ্রেণীদেরকে নাগরিক বলা হতো, এবং নারী শ্রেণীদেরকে কখনোই নাগরিক বলা হতো না। তাহলে রাইট আনসার হচ্ছে 1 ও 2। রাইট আনসার কি? 1 ও 2। তাহলে আমাদের টাইপ শেষ, টাইপ 1 এখানেই শেষ। তো টাইপ 1-এ যে সকল এমসিকিউগুলো ছিল আশা করি তোমরা সকলে ভালো করে পড়ছো। এগুলো বারবার পড়বা, দেখবা আমি যে 2টা দাগাই দিয়েছি প্রথমে, সেই 2টা মোস্ট ইম্পর্টেন্ট দেখবা। এবার এখান থেকে একটা হলেও তোমাদের মাস্ট বি থাকবেই। ওকে, ঠিক আছে, ভালো করে পড়ো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।